রবিবারের মধ্য দুপুর, গল্পে গল্পে ভরপুর দ্য ক্লাসিক পেজেস। কথা সাহিত্যিক রাজশেখর বসু 1880 সালের 16ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি মূলত হাস্যরসাত্মক এবং ব্যঙ্গাত্মক রচনার জন্য প্রসিদ্ধ। পরশুরাম ছদ্মনামে তাঁর অধিকাংশ লেখা প্রকাশিত হয়েছে। চলন্তিকা অভিধান রচনার জন্য তিনি সর্বাধিক পরিচিতি পেয়েছেন। গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। রামায়ণ এবং মহাভারত নিয়ে কাজ করেছেন তিনি। সাহিত্যকর্মের জন্য স্বীকৃতিস্বরূপ রবীন্দ্র পুরস্কার, পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন। 1960 সালের 27 এপ্রিল তিনি পরলোক গমন করেন। শুরু হচ্ছে রাজশেখর বসুর অক্রূর সংবাদ। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। নমস্কার মশাই, আপনার পাশে একটু বসবার জায়গা হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, বসবেন বই কি, ঢের জায়গা রয়েছে। লোকটির বয়স 50 কি 55। লম্বা, রোগা, ফর্সা, মাথায় কাঁচা পাকা চুল, সযত্নে সিঁথি কাটা, মৌলানা আবুল কালাম আজাদের মতন গোঁফ দাড়ি, পরনে মিহি ধুতি, গরদের পাঞ্জাবি আর উড়ুনি, হাতে রূপো, বাঁধানো লাঠি। দেখলেই মনে হয় সেকেলে শৌখিন বড় লোক। পকেট থেকে একটা বড় কাগজ বার করে বেঞ্চের এক পাশে বিছিয়ে তার ওপর বসে পড়ে বললেন, আগে আমি হচ্ছি অক্রূর নন্দী। তা মশাইয়ের নামটি জানতে পারি কি? নিশ্চয়ই পারেন, আমার নাম সুশীলচন্দ্র চন্দ্র। বলছিলাম, আপনার কি বাড়ি ফেরবার তাড়া আছে? না থাকে তো খানিকক্ষণ বসুন না, আলাপ করা যাক। দেখুন, আমি হচ্ছে একটু খাপ ছাড়া ধরনের, লোকের সঙ্গে সহজে মিশতে পারি না, যার তার সঙ্গে বনেও না। তবে আমার সঙ্গে আলাপ করতে যাচ্ছেন কেন, যদি না বনে? আমি চেহারা দেখে মানুষ চিনতে পারি। আপনার বয়স 40-এর নিচে, কি বলেন? আগে হ্যাঁ। তাহলে বনবে। এই বুড়োদের সঙ্গে আমার মোটেই বনে না। তাদের হাড়, চামড়া, মন সব শুকিয়ে শক্ত হয়ে গেছে। ভাবছেন লোকটা বলে কি, নিজেও তো বুড়ো। দেখুন মশাই, বয়স হয়েছে বটে, কিন্তু আমার মন শুকিয়ে যায়নি। অর্থাৎ আপনি এখনো তরুণ আছেন? তরুণ ফরুণ নই, আমি হচ্ছি একজন বোদ্ধা, অর্থাৎ ফিলোসফার। জগৎটাকে হ্যাংলা বোকার মতন গপ গপ করে গিলতে চাই না, চেখে চেখে চিবিয়ে চিবিয়ে ভোগ করতে চাই। চলুন না আমার বাড়ি, খুব কাছেই। রাত্রের খাবারটা আমার সঙ্গেই খাবেন, আর সেই সঙ্গে আমার জীবন দর্শনও আপনাকে বুঝিয়ে দেব। আজ তো বাড়িতে বলে আসিনি, ফিরতে দেরি হলে সবাই ভাববে যে। হ্যাঁ, বেশ বেশ, তাহলে কাল এই সময় এখানে আসবেন, আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব, সেখানেই আহার করবেন। ভাবছেন লোকটা আবু হোসেন নাকি? কতকটা তাই বটে। একা একা থাকি, কথা কইবার উপযুক্ত মানুষ খুঁজে বেড়াই, কিন্তু লাখে একজনও মেলে না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও একজন বোদ্ধা। তা কি করা হয়? এই কলেজে ফিলোসফি পড়াই। বাহ বাহ, তবেই দেখুন আমি কিরকম মানুষ চিনতে পারি। যা ভাবছেন তা নই, আমার বিদ্যা বুদ্ধি অতি সামান্য। পুরুত যেমন করে যজমানদের মন্ত্র পড়ায়, আমিও তেমনি করে ছাত্রদের পড়াই। নিজেও কিছু বুঝি না, তারাও কিছু বোঝে না। ও কথা বলে আমাকে ভোলাতে পারবেন না। আচ্ছা, এখন আলোচনা থাক। আপনি বোধহয় ওঠবার জন্য ব্যস্ত হয়েছেন, আপনাকে আর আটকে রাখবো না। কাল ঠিক আসবেন তো?
অক্রুর নন্দী বাতিকগ্রস্ত বটে, কিন্তু শেক্সপিয়ার যেমন বলেছেন, এর পাগলামিতে শৃঙ্খলা আছে। লোকটিকে ভালো করে জানবার জন্য খুব কৌতূহল হল। বললুম, হ্যাঁ আগে হ্যাঁ, ঠিক আসব। পরদিন যথাকালে উপস্থিত হয়ে দেখলুম অক্রুরবাবু বেঞ্চে বসে আছেন। আমাকে দেখে উৎফুল্ল হয়ে বললেন, আরে আসুন আসুন সুশীল বাবু, বলছিলাম এখানে সময় নষ্ট করে কি হবে, আমার বাড়ি চলুন। খুব কাছেই, এই সাদার্ন অ্যাভিনিউ, ওর পাশ থেকেই বেরিয়েছে হর্ষবর্ধন রোড, তারই 10 নম্বর হচ্ছে আমার বাড়ি। যেতে যেতে আমি বললুম, যদি কিছু মনে না করেন তো জিজ্ঞাসা করি, মশায়ের কি করা হয়? আপনি আত্মা মানেন? বড় কঠিন প্রশ্ন। আমার একটা আত্মা জন্মাবধি আছে বটে, বয়সের সঙ্গে সঙ্গে বদলেও যাচ্ছে, কিন্তু জন্মের আগেও সেই আত্মাটা ছিল কিনা তা তো জানি না। ও, তার মানে আপনি হচ্ছেন আত্মাবাদী অ্যাগনস্টিক। আপনার বিশ্বাস আপনার থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জন্মান্তরীণ আত্মা মানি। আমার গত জন্মের আত্মাটি খুব চালাক ছিল মশাই, বেছে বেছে বড় লোকের বাড়িতেই জন্মগ্রহণ করেছে। আপনি ভাগ্যবান লোক। তা বলতে পারেন। বাবা এত টাকা রেখে গেছেন যে রোজগারের কোনো দরকারই নেই। অন্য চিন্তা থাকলে উচ্চ চিন্তা করতে পারতুম না। তাই বলে আমি কিন্তু বেকার অলস লোক নই। এই দিন রাত গবেষণা করি কিসে মানুষের বুদ্ধি বাড়বে, সমাজের সংস্কার হবে। কিন্তু মুশকিল কি জানেন, আমি অন্তত 200 বছর আগে জন্মেছি। এখনকার লোকে আমার থিওরি বুঝতেই পারে না। আমি যে বুঝবো সে ভরসা করছেন কেন? বুঝবেন বুঝবেন, একটু চেষ্টা করলেই বুঝবেন। আপনার ওই 2 কানের উপরে একটু ঢিবি মতন আছে না, ওই হলো বোদ্ধার লক্ষণ। আসুন আসুন, এই আমার আস্তানা, অক্রুর ধাম। পৈতৃক বাড়িটা কাকারা পেয়েছেন, এই বাড়িটা আমিই করেছি। অক্রুর ধাম বিশেষ বড় নয়, কিন্তু গড়ন ভালো। বারান্দায় 4-5 জন দারোয়ান, চাকর ইত্যাদি একটা বেঞ্চে বসে গল্প করছিল। মনিবকে দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়াল। অক্রুরবাবু হাতের ইশারায় তাদের বসতে বলে আমাকে তার বৈঠকখানা ঘরে নিয়ে গেলেন। ঘরটি মাঝারি, আসবাব অল্প, কিন্তু খুব পরিচ্ছন্ন। ঘরে ঢোকবার সময় দরজার পাশের দেওয়ালে আমার হাত ঠেকে গিয়েছিল। দেখলুম একটু আঁচড়ে গেছে। অক্রুরবাবু তা লক্ষ্য করে বললেন, আহা, এই খোঁচা খেয়েছেন বুঝি? ভয় নেই, এই ওষুধ দিচ্ছি। আরে আপনি ব্যস্ত হচ্ছেন কেন? ও কিছু নয়, ও কিছু নয়, একটু ছড়ে গেছে, বোধহয় ওখানে একটা পেরেক আছে। একটা নয় মশাই, সারি সারি পিন বসানো আছে, হাত দিলেই ফুটবে। কেন লাগাতে হয়েছে জানেন? ভারতবর্ষ হচ্ছে বাঁকা শ্যাম ত্রিভঙ্গ মুরারির দেশ। এখানকার লোকে খাড়া হয়ে দাঁড়াতে পারে না। চাকর, ধোবা, গোয়ালা, নাপিত যেই হোক, এমনকি অনেক শিক্ষিত লোকও দরজায় বা দেওয়ালে হাতের ভর দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। সে কৃষ্ণের আমল থেকে চলে আসছে। অজন্তার ছবিতে আর পুরী, মাদুরা, রামেশ্বর প্রভৃতি মন্দিরে একটাও সোজা মূর্তি পাবেন না। বাড়ির চাকর আর আগন্তুক লোকেদের গা হাত লেগে দেওয়াল আর দরজা ময়লা হয়, কিছুতেই বদভ্যাস ছাড়াতে পারি না। নিরুপায় হয়ে মেঝে থেকে 1 ফুট বাদ দিয়ে দেওয়াল আর দরজার 6 ফুট পর্যন্ত মায়ের সিঁড়ির রেলিংয়ে সারি সারি গ্রামাফোন পিন লাগিয়েছি, প্রায় 2 লক্ষ পিন। এখন আর বাচাধনরা অজন্তা প্যাটার্নের ত্রিভঙ্গ হয়ে ঠেস দিয়ে দাঁড়াতে পারে না, দেওয়ালে পিঠ লাগিয়েও বসতে পারে না। বাড়িতে চাকর টিকে থাকে কি করে? মাইনে 2.5 গুণ করে দিয়েছি যে। কেউ কেউ ভুলে ঠেস দিয়ে জখম হয়, তাই 1 বোতল জেনশন ভায়োলেট লোশন রেখেছি। খুব ভালো অ্যান্টিসেপটিক, আর দাগও 3-4 দিন থাকে। তা দেখে লোকে সাবধান হয়ে যায় আর কি। কিন্তু বাচ্চাদের সামলান কি করে? বাড়িতে ছেলেপিলে আছে তো? মশাই, ছেলে হচ্ছি আমি, আর পিলে ওই ওই চাকরগুলো। সে কি, আপনার সন্তানাদি নেই? এই দেখুন সুশীল বাবু,
বিবাহ করব না অথচ সন্তানের জন্ম দেব, এমন আহাম্মক আমি নই। কেন, বিবাহ করেননি? চেষ্টা ঢের করেছি, কিন্তু হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতের কথা বলা যায় না। আপনার মতন লোকের এ পর্যন্ত পত্নী লাভ হয়নি, এ বড় আশ্চর্য কথা। আপনি ধনী, সুপুরুষ, সুশিক্ষিত, জ্ঞানী। আমার আরো অনেক গুণ আছে মশাই। নেশা করি না, পান, তামাক, চা প্রভৃতি মাদকদ্রব্য স্পর্শ করি না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, লঙ্কা, হলুদ প্রভৃতি আমার রান্নাঘরে ঢুকতে পায় না। আমি গান্ধীজির থিওরি মানি। তরকারির খোসা বাদ দেওয়া আর মশলা দিয়ে রাঁধা অত্যন্ত অন্যায়। তিনি রসুন খেতেন, আমি তো তাও খাই না। নুনও কমিয়ে দিয়েছি, তাতেও যে ব্লাড প্রেশার বাড়ে। দুধ খান তো? তা খাই, কিন্তু বাছুরকে বঞ্চিত করি না। বাড়িতে 3টে গরু আছে, বাছুরের জন্য যথেষ্ট দুধ রেখে বাকিটা নিজে খাই। অক্রুরবাবুর কথা শুনে বুঝলুম আজ রাত্রে আমার কপালে উপবাস আছে। মনে পড়ল বড় রাস্তার মোড়ে সাইনবোর্ড দেখেছি, ঔদরিক এম্পোরিয়াম। ফেরবার সময় সেখানেই খুন্নিবৃত্তি করা যাবে। ও ঘরে চলুন, খেতে খেতেই আলাপ করা যাবে। শাস্ত্রে বলে মৌনী হয়ে খাবে, তা আমি মানি না। বিলিতি পদ্ধতিতে গল্প করতে করতে ধীরে ধীরে খেলেই ভালো হজম হয়। খাবার এলো। অক্রুর নন্দী খেয়ালি লোক হলেও তার কাণ্ডজ্ঞান আছে। আমার জন্য ভালো ভালো খাবারেরই আয়োজন করেছেন, কিন্তু তার নিজের জন্য এলো খানকতক মোটা রুটি, কিছু সিদ্ধ তরকারি, কিছু কাঁচা তরকারি আর 1 বাটি দুধ। কোনো জন্তু ক্যালোরি, প্রোটিন, ভাইটামিন নিয়ে মাথা ঘামায় না। আমাদের গুহাবাসী পূর্বপুরুষরা জন্তুর মতনই কাঁচা জিনিস খেতেন, তাতেই তাদের পুষ্টি হতো। সভ্য হয়ে সেই সদভ্যাস আমরা হারিয়ে ফেলেছি। এখন কাঁচা লাউ, কুমড়ো অনেকেই হজম করতে পারে না, তাই আপনাকে দিইনি। আমি কিন্তু কাঁচা খাওয়া অভ্যেস করেছি, একটু একটু করে ঘাস খেতেও শিখেছি। যাজ্ঞ কথা, আপনার মুখের ভাব দেখে মনে হচ্ছে একটা প্রশ্ন আপনার কণ্ঠাগত হয়ে আছে। এই চক্ষু লজ্জা করবেন না, বিনা সংকোচে বলে ফেলুন। কিছু যদি মনে না করেন তো জিজ্ঞাসা করি, আপনি বলেছেন যে বিবাহের জন্য ঢের চেষ্টা করেছেন, কিন্তু হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি একটু বলবেন কি? আরে মশাই, সেই কথা বলতেই তো আপনাকে এখানে ডেকে এনেছি। বেশ শুনুন, দাম্পত্য হচ্ছে 3 রকম। 1 নম্বর, যাতে স্বামীর বশে স্ত্রী চলে, যেমন গান্ধী, কস্তুরবা। 2 নম্বর, যাতে স্বামী হচ্ছে স্ত্রীর বশ, অর্থাৎ স্ত্রৈণ, ভেরো বা হেনপেক, যেমন জাহাঙ্গীর, নূরজাহান। দুটোই হলো ডিক্টেটারি ব্যবস্থা, কিন্তু দুক্ষেত্রেই দম্পতি সুখী হয়। 3 নম্বর হচ্ছে যাতে স্বামী স্ত্রী কিছুমাত্র রফা না করে নিজের নিজের মতো চলে, অর্থাৎ দুজনেই একগুয়ে। এই হলো ব্যক্তি স্বাতন্ত্র্যমূলক আদর্শ দাম্পত্য সম্বন্ধ। কিন্তু এর পদ্ধতি বা টেকনিক লোকে এখনো আয়ত্ত করতে পারেনি। আপনি নিজে কি রকম দাম্পত্য পছন্দ করেন? 3 রকমেরই চেষ্টা করেছি মশাই, কিন্তু এ পর্যন্ত কোনোটাই অবলম্বন করতে পারেনি। তার ইতিহাস আপনাকে বলবো। যখন বয়স কম ছিল তখন আর 5 জনের মতন 1 নম্বর দাম্পত্যই পছন্দ করতুম। যেমন বাঁদর, ষাঁড়, ছাগল, মোরগ প্রভৃতি জন্তু, তেমনি মানুষেরও পুংজাতি সাধারণত প্রবল, তারাই স্ত্রী জাতি শাসন করতে চায়। কিন্তু মুশকিল কি হলো জানেন? কাউকে পীড়ন করা আমার স্বভাব নয়, কিন্তু আমার সংসার যাত্রার আদর্শ এত বেশি র্যাশনাল যে কোনো স্ত্রীলোকই তা বরদাস্ত করতে পারে না। পরীক্ষা করে দেখেছিলেন? আরে দেখেছিলুম বই কি। আমার বয়স যখন 24, তখন আমার মেজ কাকি তাঁর এক দুঃসম্পর্কের বঞ্ঝির সঙ্গে আমার সম্বন্ধ করলেন। আমাদের সমাজে কোর্টশিপের চলন তখনও হয়নি, অভিভাবকরাই সম্বন্ধ স্থির করতেন। আমার বাবা মা তখন গত হয়েছেন, কাকাদের সঙ্গেই থাকতুম। আমি মেজ কাকিকে বললুম, বিয়েতে মত দেওয়ার আগে তোমার বঞ্ঝিকে আমার মনের কথা জানাতে চাই,
কাকি বলল, বেশ তো, যত খুশি জানিও, আমি না হয় আড়ালে থাকবো। তারপর একদিন মেয়েটিকে আনা হলো। আমি তাকে একটি লেকচার দিলাম। বললাম, এই শোনো উজ্জ্বলা, আমি স্পষ্ট বক্তা লোক, আমার কথায় কিছু মনে করো না যেন। তুমি দেখতে ভালোই, ম্যাট্রিক পাশ করেছো, শুনেছি গান বাজনার গৃহকর্মও জানো, ওতেই আমি তুষ্ট। তুমিও আমাকে বিয়ে করলে ঠকবে না। একটি সুশ্রী, বলিষ্ঠ, বিদ্বান, ধনবান আর অত্যন্ত বুদ্ধিমান স্বামী পাবে। আমার নতুন বাড়ি সর্বে সর্বা গিন্নি হবে, বিস্তর টাকা খরচ করতে পারবে, কিন্তু তোমাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। দু এক গাছা চুড়ি ছাড়া গহনা পরতে পারবে না। শৃঙ্গি, নখী আর দন্তি প্রাণীর মতন সালঙ্কারা স্ত্রীও ডেঞ্জারাস। নিমন্ত্রণে গিয়ে যদি নিজের ঐশ্বর্য জাহির করতে চাও তো ব্যাংকের একটা সার্টিফিকেট গলায় ঝুলিয়ে যেতে পারো। সাজগোজে অন্য মেয়ের নকল করবে না, আমি যেমন বলবো সেই রকমই সাজবে। আর শোনো, ছবি টাঙিয়ে দেওয়াল নোংরা করবে না, নতুন নতুন জিনিস আর গল্পের বই কিনে বাড়ির জঞ্জাল বাড়াবে না, গ্রামোফোন আর রেডিও রাখবে না, ইলিশ মাছ, কাঁকড়া, পেঁয়াজ, পেয়ারা, আম, কাঁঠাল ত্যাগ করতে হবে, মানে ওসবের গন্ধ আমার সয় না। পান খাবে না, রক্তদন্তী স্ত্রী আমি দু চক্ষে দেখতে পাই না। সাবান যত খুশি মাখবে, কিন্তু এসেন্স পাউডার নয়, ওসব হলো ফিনাইল জাতীয় জিনিস, দুর্গন্ধ চাপা দেবার অসাধু উপায়। এইরকম আরো অনেক বিধিনিষেধের কথা জানিয়ে তাকে বললাম, তুমি বেশ করে ভেবে দেখো, তোমার বাপ মার সঙ্গে পরামর্শ করো, যদি আমার শর্ত মানতে পারো তবে 4-5 দিনের মধ্যে খবর দিও। কি বলবো মশাই, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, তবুও কোনো খবর এলো না। বলেন কি? অবশেষে আমি মেজ কাকিকে গিয়ে জিজ্ঞাসা করলুম যে ব্যাপার কি। তিনি পাত্রীর বাড়িতে তাগাদা পাঠালেন। তারপর আমি একটা পোস্ট কার্ড পেলুম। পাত্রীর দাদা ইংরেজিতে লিখেছে, গো টু হেল। কন্যাপক্ষ দেখছি অত্যন্ত বোকা, আপনার মতো বরের মূল্য বুঝলো না। হ্যাঁ, এই বেশিরভাগই ওই রকমই বোকা, তবে গোটা কতক চালাক কন্যাপক্ষও জুটেছিল। তাদের মতলব ভাঁওতা দিয়ে আমার ঘাড়ে মেয়ে চাপিয়ে দেওয়া। তখন একটা নতুন শর্ত জুড়ে দিলুম, ভবিষ্যতে আমার স্ত্রী যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তবে তখনই তাকে বিদায় করব। খোরপোশ দেব, কিন্তু আমার সম্পত্তি সে পাবে না। এই কথা শুনে সব ভেঙে পড়ল। জ্ঞাতি শত্রুরাও তো রটাতে লাগলো যে আমি নাকি একটা উন্মাদ। কিন্তু একটি মেয়ে সত্যি রাজি হয়েছিল জানেন, অত্যন্ত গরিবের মেয়ে, দেখতেও তেমন ভালো নয়। আমার সমস্ত কথা মন দিয়ে শুনে তখনই বলল যে সে রাজি। আমি বললুম, অত তাড়াতাড়ি নয়, তোমার বাপ মায়ের মত নিয়ে তারপরে জানিও। পরদিন খবর এলো বাপ মাও খুব রাজি। আমার সন্দেহ হলো, খোঁজ নিয়ে জানলুম রূপ আর টাকার অভাবে তার পাত্র জুটছে না। বাপ মা অত্যন্ত সেকেলে, মেয়েকে কেবল অভিশাপ দেয়। এখন সে শরৎ চাটুর্যের অরক্ষণীয়ার মতন মরিয়া হয়ে উঠেছে, নির্বিচারে যার তার কাছে নিজেকে বলি দিতে প্রস্তুত। মেয়ের বাপের সঙ্গে দেখা করে আমি বললুম, আপনার মেয়ে শুধু আপনাকে কন্যাদায় থেকে উদ্ধার করবার জন্যই আমাকে বিয়ে করতে চেয়েছে, আমার শর্তগুলো মোটেই বিচার করে দেখেনি। এমন বিয়ে হতে পারে না। এই নিন 5,000 টাকা, আমি যৌতুক দিলুম, মেয়েকে আপনাদের পছন্দ মতো ঘরে বিয়ে দিন। তার বাপ খুব কৃতজ্ঞ হয়ে বললে, আপনি খুকির যথার্থ পিতা, আমি জন্মদাতা মাত্র। মেয়েটি ভালো ঘরেই পড়েছিল জানেন, বিয়ের পর তো বরের সঙ্গে আমাকে প্রণাম করতেও এসেছিল। আপনি মহাপ্রাণ দয়ালু ব্যক্তি। তা মাঝে মাঝে দয়ালু হতে হয়, টাকা থাকলে দান করায় বাহাদুরির কিছু নেই। তারপর শুনুন, আমার বয়স বেড়ে চলল, 35 পার হয়ে বুঝলুম আমার আদর্শের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে এমন কৃচ্ছ সাধিকা নারী কেউ নেই। তখন আমার একটা মানসিক বিপ্লব হলো, যাকে বলে রিভলিউশন। 1 নম্বর দাম্পত্য যখন হবার নয়, তখন 2 নম্বরের চেষ্টা করলে দোষ কি? আমার অনেক আত্মীয় তো স্ত্রীর বসে বেশ সুখে আছে। স্ত্রৈণতাও সংসার যাত্রার একটি মার্গ। জগতে কর্তা ভজা বিস্তর আছে, তারা বিচারের ভার কর্তার উপর ছেড়ে দিয়ে দিব্যি নিশ্চিন্ত হয়ে থাকে।
যা করেন গুরু মহারাজ, যা করেন পণ্ডিতজি, যা করেন কমরেড স্ট্যালিন আর মাও সেতুং, তেমনি গিন্নি ভজা অনেক আছে। তারা বলে আমার মতামতের দরকার কি, যা করেন গিন্নি। কিন্তু আপনার স্বভাব যে অন্যরকম, আপনার পক্ষে গিন্নি ভজা হওয়া অসম্ভব। মশাই, অবস্থা গতিকে বা সাধনার ফলে অসম্ভব সম্ভব হয়। একটি সার সত্য আপনাকে বলছি শুনুন। যে নারী রাজার রানী হয়, বড় লোকের স্ত্রী হয়, নামজাদা গুণী লোকের গৃহিণী হয়, সে নিজেকে মহাভাগ্যবতী মনে করে। অনেক সময় অহংকারে তার মাটিতে পাও পড়ে না। কিন্তু রানীকে বা টাকাওয়ালি মেয়েকে যে বিয়ে করে, কিংবা যার স্ত্রী মস্ত বড় দেশনেত্রী, লেখিকা, গায়িকা বা নটি, এমন পুরুষ প্রথম প্রথম সংকুচিত হয়ে থাকে। সে স্বনামধন্য নয়, স্ত্রীর নামেই তার পরিচয়। লোকে তাকে একটু অবজ্ঞা করে, কিন্তু কালক্রমে তার সয়ে যায়, খুব দূর হয়। সে তখন খাঁটি স্ত্রৈণ হয়ে পড়ে। এর দৃষ্টান্ত জগতে অনেক আছে। আপনিও সেরকম হতে চেষ্টা করেছিলেন নাকি? করেছিলুম বই কি। কুইন ভিক্টোরিয়া, সারা বার্নহার্ড, ভার্জিনিয়া উলফ বা সরোজিনী নাইডুর মতো পত্নী জোগাড় করা অবশ্য আমার সাধ্য নয়। কিন্তু যদি একজন বেশ জবরদস্ত নামজাদা মহিলার কাছে চোখ কান বুঝে আত্মসমর্পণ করতে পারি, তবে হয়তো 2 নম্বর দাম্পত্য আমার সয়ে যেতে পারে। আমার মত আর আদর্শ বদলে যেতে পারে। আপনার পক্ষে তা অসম্ভব মনে করি। আমি কিন্তু চেষ্টা ত্রুটি করিনি মশাই। তখন আমার বয়স 40 পেরিয়েছে। পুরীতে স্বর্গদ্বারের পূব দিকে নিজের জন্য একটা বাড়ি তৈরি করাচ্ছি। ওশান ভিউ হোটেলে আছি। আমার পুরনো সহপাঠী ভূপেন সরকারের সঙ্গে দেখা হয়ে গেল। সে তখন মস্ত গভর্নমেন্ট অফিসার, ছুটি নিয়ে এসেছে, আর সঙ্গে আছে তার বোন সত্যভামা সরকার। তারা দুজনেই আমার হোটেলেই উঠল। সত্যভামা বিখ্যাত মহিলা, 2 বার বিলেত ঘুরে এসেছে। হুন্ডাগড়ের রানী সাহেবাকে ইংরেজি পড়ায় আর আদব কায়দা শেখায়। অনেক বইও লিখেছে। নাম আগেই শোনা ছিল, এখন আলাপ হলো। বয়স আন্দাজ 35। দশাশই চেহারা, মুখটা গোবদা গোছের, ড্যাব ড্যাবে চোখ, নিচের ঠোঁটটা একটু বাইরে ঠেলে আছে। দেখলেই বোঝা যায় ইনি একজন জবরদস্ত মহিয়সী মহিলা। স্বামীকে বসে রাখবার শক্তি এর আছে। ভাবলুম এই সত্যভামার কাছেই আত্মসমর্পণ করলে ক্ষতি কি। 2 দিন মিশেই বুঝলুম আমি যেমন তাকে বাজিয়ে দেখছি, সেও তেমনি আমাকে দেখছে। আপনার কথা শুনে মনে হচ্ছে যেন শিকার কাহিনী শুনছি। কতকটা সেই রকমই বটে। এই যেন একটা বাঘিনী ওত পেতে আছে, আর একটা বাঘ তার পেছন পেছন ঘুরছে। তারপর একদিন আমার নতুন বাড়ি তদারক করতে গেছি। ভূপেন আর সত্যভামাও সঙ্গে আছে। সত্যভামা হঠাৎ বলে উঠল, জানেন তো, সমস্ত ইট বেশ করে ভিজিয়ে রাখা চাই, আর ঠিক 3 ভাগ সুরকির সঙ্গে 1 ভাগ চুন মেশানো চাই, নয়তো গাঁথুনি মজবুত হবে না। আমার একটু রাগ হলো। 7-7টা বাড়ি আমি নিজে তৈরি করিয়েছি। কোনো ওভারশিয়ারের চাইতে আমার জ্ঞান কম নয়। আর আজ এই সত্যভামা আমাকে শেখাতে এসেছে। আপনার কিন্তু রাগ হওয়া অন্যায়। আপনি তো আত্মসমর্পণ করতেই চেয়েছিলেন। 2 নম্বর দাম্পত্যে স্বামীকে স্ত্রীর উপদেশ শুনতেই হয়। তা ঠিক, কিন্তু হঠাৎ অনভ্যস্ত উপদেশ একটু অসহ্য বোধ হয়েছিল। তখনকার মতো সামলে নিলুম, কিন্তু পরে আবার গোল বাঁধল। রাত্রে হোটেলে এক টেবিলে খেতে বসেছি। সত্যভামা বললে, দেখুন মিস্টার নন্দী, আপনার খাওয়া মোটেই সায়েন্টিফিক নয়। মাছ, মাংস, ডিম, টমেটো, ক্যারট, লেটিস এইসব খাওয়া দরকার। যা খাচ্ছেন তাতে ভিটামিন কিচ্ছু নেই। এবারে আর চুপ করে থাকতে পারলুম না। ক্যালোরি, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড আর ভাইটামিনের হারন্দ আমার জানা আছে। তার বৈজ্ঞানিক তথ্য আমি গুলে খেয়েছি। আর এই মাস্টার নিয়ে আমাকে লেকচার দিচ্ছে। রাগের বশে একটা অসত্য কথা বলেই ফেললুম। দেখুন মিস সত্যভামা, ভাইটামিন আমার সয় না। সয় না? কিরকম? না, একদম সয় না। ডাক্তার বারণ করেছে। আপনার ধৈর্য দেখছি বড়ই কম। সেই তো হয়েছে বিপদ মশাই। উপদেশ আমার বরদাস্ত হয় না।
তার 4 দিন পরে যা হলো একেবারে চূড়ান্ত। বিকেলে সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখছি, শুধু আমি আর সত্যভামা। ভূপেন বোধহয় ইচ্ছা করেই আসেনি। সত্যভামা হঠাৎ বললে, ওহে অক্রুর, তুমি গোঁপদারি কালই কামিয়ে ফেলো, বুঝলে? ওতে তোমায় মানায় না, জঙ্গলি জঙ্গলি মনে হয়। কি আস্পর্ধা দেখুন! যার ছাগল দাড়ি বা ইঁদুরে খাওয়ার মতন বিশ্রী দাড়ি, তার অবশ্য না রাখাই উচিত, কিন্তু আমার মতন যার সুন্দর নীরের দাড়ি, সে কামাবে কোন দুঃখে? সত্যভামার কথায় আমার মেজাজ গরম হয়ে উঠল। কোটি কোটি বছর ধরে পুরুষত্বের যে বীজ প্রাণী পরম্পরায় সঞ্চারিত হয়ে এসেছে, যার প্রভাবে সিংহের কেশর, ষাঁড়ের ঝুঁটি, ময়ূরের পেখম আর মানুষের দাড়িগোপ উদ্ভূত হয়েছে, সেই দুর্দান্ত পুংহরমোন আমার মাংসে মজ্জায় কুপিত হয়ে উঠল। আমি ধমক দিয়ে বললুম, চুপ রহো, ও কথা মুখে আনবে না। কামাতে চাও তো নিজের মাথা মুড়িয়ে ফেলো। সত্যভামা একবার আমার দিকে কটমট করে তাকালো, তারপর উঠে চলে গেল। রাত্রে খাবার সময় ভাই বোন কাউকে দেখলুম না। পরদিন সকালের ট্রেনে আমি কলকাতায় রওনা হলুম। তারপর আর কোথাও 2 নম্বর দাম্পত্যের চেষ্টা করেছিলেন? রাম বলো, আবার? বুঝতে পারলুম 1 নম্বর 2 নম্বর কোনোটাই আমার ধাতে সইবে না। তারপর হঠাৎ একদিন আবিষ্কার করলুম দাম্পত্যের 3 নম্বরও তো আছে, যাতে স্বামী স্ত্রী নিজের মতো চলে, অথচ সংঘর্ষ হয় না। তবে আবিষ্কারটা ঠিক আমি করিনি, রবীন্দ্রনাথই করেছিলেন। বলেন কি? হ্যাঁ, এই রবীন্দ্রনাথই করে গেছেন, কিন্তু লোকে তার গুরুত্ব বুঝতে পারেনি। তাঁর লেখা থেকে আমি পুনরাবিষ্কার করেছি। তিনি কি লিখেছেন শুনতে চান? দাঁড়ান। অক্রুরবাবু পাশের ঘর থেকে শেষের কবিতা এনে পড়তে লাগলেন। অমিত রায় লাবণ্যকে বলছে, ওপারে তোমার বাড়ি, এপারে আমার। একটি দ্বীপ আমার বাড়ির চূড়ায় বসিয়ে দেব। মিলনের সন্ধেবেলায় তাতে চলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পাবো না। তোমার নিমন্ত্রণ মাসে 1 দিন পূর্ণিমার রাতে। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে 2 জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্যের দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। তোমার কি মত? লাবণ্য উত্তর দিচ্ছে, মেনে নিতে রাজি আছি। আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্য দাম্পত্যে 2 পারে 2 মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তারপর লাবণ্য প্রশ্ন করছে, কিন্তু তোমার নববধূ কি চিরকালই নববধূ থাকবে? টেবিলে প্রবল চাপড় দিতে দিতে উচ্চস্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। অমিত রায় হচ্ছে একটি কথার তুবড়ি। রবীন্দ্রনাথ পরিহাস করে তাকে দিয়ে যা বলিয়েছেন, আপনি তা সত্য মনে করছেন কেন? মোটেই পরিহাস নয়, একেবারে খাঁটি সত্য। তিনি সর্বদর্শী কবি ছিলেন। দাম্পত্যের যা পরাকাষ্ঠা, সেই 3 নম্বরেরই ইঙ্গিত দিয়ে গেছেন। তার ভাবার্থ হচ্ছে স্বামী স্ত্রী আলাদা বাড়িতে বাস করবে, কালে ভদ্রে দেখা করবে, তবেই তাদের প্রীতি স্থায়ী হবে। নববধূ চিরদিন নববধূ থাকবে। আপনি এরকম দাম্পত্যের চেষ্টা করেছিলেন? একবার মাত্র চেষ্টা করেছিলাম, তাও বিফল হয়েছে। কিন্তু বিফলতার কারণ এ নয় যে রবীন্দ্রনাথের থিওরি ভুল। আসলে আমার নির্বাচনেই গলদ ছিল। যাই হোক, আর চেষ্টা করবার প্রবৃত্তি নেই। ঘটনাটা বলবেন কি? শুনবেন? শুনুন তাহলে। আমার বয়স তখন 50-এর কাছাকাছি। রবীন্দ্রনাথের ফর্মুলাটি হঠাৎ একদিন আবিষ্কার করে মনে হলো, বাহ, এই তো দাম্পত্যের শ্রেষ্ঠ মার্গ। চেষ্টা করে দেখা যাক না। আমার গোটা কতক বাড়ি আছে, ছোট বড় ফ্ল্যাটে ভাগ করা, সেগুলো ভাড়া দিয়ে থাকি। একদিন একটি মহিলা আমার সঙ্গে দেখা করে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলেন। নাম হচ্ছে বাগেশ্রী দত্ত। বয়স আন্দাজ 40।
কিন্নর বিদ্যাপীঠে গান বাজনা নাচ শেখান। দেখতে মন্দ নয়। আমার পছন্দ হলো, ক্রমে ক্রমে আলাপও হলো। ভাবলুম 1 নম্বর দাম্পত্যের আশা নেই, 2 নম্বরেও রুচি নেই। এই বাগেশ্রীকে নিয়ে 3 নম্বরের চেষ্টা করা যাক। যখন আলাদা আলাদাই বাস করব তখন তো আর আদর্শ আর মতামতের প্রশ্নই ওঠে না। তার সঙ্গে দেখা করে বললুম, শোনো বাগেশ্রী, আমাকে বিয়ে করবে? আমি নিজের বসত বাড়িতেই থাকবো, তোমাকে আমার ওই রসা রোডের বাড়িটা দেবো, সেটাও বেশ ভালো বাড়ি। তোমাকে টাকাও প্রচুর দেব। তুমি নিজের বাড়িতে নিজের মতো চলবে, আমার পছন্দ অপছন্দ মানতে হবে না। মাসে একদিন আমি তোমার অতিথি হব, আর একদিন তুমি আমার অতিথি হবে। বলছিলাম, তুমি কি এই শর্তে বিয়ে করতে রাজি আছো? এক্ষুনি খাসা হবে। আমার বাড়িতে আমার মা, দিদিমা, মাসি, 2 ভাই আর 4 বোনকে এনে রাখবো। এই ফ্ল্যাটটায় তো মোটেই কুলোয় না। হুম, তা তো চলবে না। তোমার বাড়িতে আমি গেলে ভিড়ের মধ্যে হাঁপিয়ে উঠবো যে। তোমাকে সেখানে যেতে কে বলেছে? নিজের বাড়িতেই তুমি থাকবে, আমিও তোমার কাছে থাকবো। তুমি যা নেলা খেপা মানুষ, আমি না দেখলে চাকর বাকর সর্বস্ব লোপাট করবে। বাপরে, সে আমি সইতে পারবো না। আমার পিসেমশাইয়ের ভাগ্নে প্রাণতোষ দাদাও আমার কাছে থাকবে, সেই সব দেখবে শুনবে, তোমাকে কিছুই করতে হবে না। বাগেশ্রীর মতলবটি শুনে আমি তখনই সরে পড়লুম। তারপর সে 3 দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আমি হাঁকিয়ে দিয়েছি। উকিলের চিঠি পাননি? পেয়েছিলুম বই কি। উত্তরে জানালুম ব্রিচ অফ প্রমিস হয়নি, আমি খেসারত 1 পয়সাও দেব না। তবে বাগেশ্রী যদি 2 মাসের মধ্যে তার প্রাণতোষ দাদা বা আর কাউকে বিবাহ করে, তবে 5,000 টাকা যৌতুক দিতে প্রস্তুত আছি। বাগেশ্রী তাতেই রাজি হয়েছিল। সকলেই যৌতুক দিলেন, শুধু সত্যভামা বেচারি ফাঁকে পড়লেন। না না, তিনিও একেবারে বঞ্চিত হননি। পুরী থেকে চলে আসবার 3 মাস পরে একটা নিমন্ত্রণ পত্র পেয়েছিলাম। হুন্ডাগড়ের খুড়া সাহেবের সঙ্গে সত্যভামার বিবাহ হচ্ছে। আমি একটা ছোট্ট পিকনিক কুকুর সত্যভামাকে উপহার পাঠিয়ে দিলুম। খুব খানদানি কুকুর, তার জন্য প্রায় 800 টাকা খরচ হয়েছিল। 1, 2, 3 নম্বর সবই তো পরীক্ষা করেছেন। আপনার ভবিষ্যৎ প্রোগ্রাম কি? কিছুই স্থির করতে পারিনি মশাই। আপনি তো বোদ্ধা লোক, একটা পরামর্শ দিন না। দেখুন অক্রুরবাবু, আপনার ওপর আমার অসীম শ্রদ্ধা হয়েছে। যা বলছি তাদের দোষ নেবেন না। আমি সামান্য লোক, শরীর বা মনের তত্ত্ব কিছুই জানি না। কিন্তু আমার মনে হয় আপনি যে পুং হরমোনের কথা বলছেন তা হরেক রকম আছে। একটাতে দাড়ি গজায়, আরেকটাতে গুঁতিয়ে দেবার অর্থাৎ আক্রমণের শক্তি আসে, আরেকটাতে সর্দারি করবার প্রবৃত্তি হয়। তাছাড়া আরও একটা আছে যা থেকে প্রেমের উৎপত্তি হয়। বোধ হচ্ছে আপনার সেইটের কিঞ্চিত অভাব আছে। আপনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। খানিকক্ষণ চুপ করে থেকে অক্রুরবাবু বললেন, তাই করা যাবে। আমি নমস্কার করে বিদায় নিলুম। তারপরে আর অক্রুর নন্দীর সঙ্গে দেখা হয়নি। শুনেছি তিনি সমস্ত সম্পত্তি দান করে দ্বারকাধামে তপস্বিনী জগদম্বা মাতাজির আশ্রমে বাস করছেন। ভদ্রলোক শেষকালে আত্মসমর্পণই করলেন। আশা করি তিনি শান্তি পেয়েছেন। শুনলেন রাজশেখর বসুর অক্রুর সংবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দ্য ক্লাসিক পেজেস।